নির্বাচন পাশ কাটিয়ে আলাপ দীর্ঘায়িত করলে আরও সংকটে পড়বে দেশ। সংস্কার বাস্তবায়নের প্রয়োজন নির্বাচিত সরকার বললেন তারেক রহমান। যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুর বিচার দাবি। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবি। দাবির মুখে কোনো বিশ্ববিদ্যালয় নয়, স্পষ্ট জানালেন শিক্ষা উপদেষ্টা। 7 কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ। উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধে জুলাই আন্দোলনের আহতরা। পুনর্বাসন ও কর্মসংস্থান দাবি। জুলাই আন্দোলনে অপরাধীদের বিচার সহ 4 দাবিতে ইনকিলাব মঞ্চের সচিবালয় ঘেরাও। 20 ফেব্রুয়ারির মধ্যে ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আমিন আমিন ধ্বনিতে মুখর টঙ্গীর তুরাগতীর। এবং টিউলিপের দুর্নীতি তদন্তে গোপনে ঢাকা ঘুরে গেল যুক্তরাজ্যের তদন্ত দল। তলব করা হতে পারে পদত্যাগী এ মন্ত্রীকে। দর্শক, সংবাদ সন্ধ্যা শুনছিলেন কেএসটিএন সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। জানাবো বিস্তারিত। নির্বাচনকে পাশ কাটিয়ে সংস্কারের আলাপ দীর্ঘায়িত করলে দেশ আরও সংকটের মুখে পড়বে। ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সংস্কার বাস্তবায়নের প্রয়োজন একটি নির্বাচিত সরকার। সাইফুল রিপনের প্রতিবেদন, আমরা বাকিটা জানব। রাজধানীর কদমতলী থানায় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এই পর্যন্ত যদি আমাদের দলের কোনো নেতা কর্মী কোনো ধরনের অনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়িত থেকেও থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যারা এই সমস্ত কর্মকাণ্ডে জড়িত থাকবেন অবশ্যই তাদেরকে বিভিন্ন বিচারের আওতায় এনে সাংগঠনিক ব্যবস্থা এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভার্চুয়াল মাধ্যমে কর্মশালায় যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাষ্ট্র সংস্কারে গণতান্ত্রিক আন্দোলনে মাঠের রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে বিএনপি এমন এক সময়ে জাতির সামনে 31 দফা সংস্কার প্রস্তাব এনেছে যখন স্বৈরাচারের বিরুদ্ধে কেউ সংস্কার নিয়ে কথা বলেনি। যারা সংস্কারের কথা বলছেন, আপনাদের সকলের কাছে রাজনৈতিক দলের অবস্থান থেকে আপনাদের কাছে আহ্বান জানিয়ে বলতে চাই, সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না। কারণ আপনারা আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। আপনারা সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশে তত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে। সংস্কার বাস্তবায়নের কাজও যদি শুরু করতে হয়, সেটি নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে, নির্বাচিত মানুষের মাধ্যমেই সেই বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। বলেন, দেশ ও জনগণের ভাগ্য পরিবর্তনের কাজ শুরু করতে চাইলে যত দ্রুত নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে যাওয়া যায় ততই মঙ্গল। আজকে যদি আমরা সত্যিকার ভাবে জনগণের ভোটের মাধ্যমে একটি সরকার গঠন করতে পারি, তাহলে ওই সরকার তখন জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। কারণ 5 বছর পরে সরকার, যেই সরকার এই সামনের নির্বাচনে, তাদেরকে আবার পরবর্তী 5 বছর পরে তো জনগণের কাছে যেতেই হবে। সেই কাজগুলো তারা কতটুকু কি করলো, জনগণ তখন জবাব চাইবে। যদি সঠিকভাবে করতে পারে, কম বেশি করতে পারে, তাহলে জনগণ সেটি এক দৃষ্টিতে দেখবে। যদি ওই 10 টাকা কেজি চাল খাওয়াবো বলে 70 টাকা কেজি চাল খেয়েছে, এরকম ঘটনা হয়, তাহলে এই 5ই আগস্টের মতন ঘটনা ঘটবে। অথবা ভোটের ব্যবস্থা যদি ঠিক থাকে, তাহলে ভোটের মাধ্যমে জনগণ তাদেরকে ছুড়ে ফেলে দিবে। জনসমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে করা ওয়াদা পূরণের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেই ওয়াদা পূরণের সর্বোচ্চ আমরা চেষ্টা করব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গ্রহণ করি। এদিকে মার্কিন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
5 ও 6 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের বার্ষিক আয়োজন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 3 জনকে আমন্ত্রণ জানায় ইউএস কংগ্রেশনাল কংগ্রেস। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে থাকায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার প্রতিনিধি হিসেবে আমন্ত্রণে অংশ নেবেন মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান। দেশ ছাড়ার আগে বিমানবন্দরের সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন মির্জা ফখরুল ও আমির খসরু। সফর সফল করতে দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি মহাসচিব। তারেক সাহেব যেটা বলছেন না, উনি জায়মা রহমান ওনাকে রিপ্রেজেন্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন। কুমিল্লায় যুবদল নেতা মৃত্যু ঘটনায় অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ভবিষ্যতে যৌথ বাহিনীর মাধ্যমে কোনো রাজনৈতিক কর্মী যেন আর হত্যার শিকার না হয় সে বিষয়ে সুষ্ঠু পদক্ষেপ নেয়ার দাবিও জানান তারা। সাবিনা মজুমদার রিপোর্ট। কুমিল্লার যুবদল নেতা তৌহিদুল ইসলামকে বৃহস্পতিবার তুলে নিয়ে যায় যৌথ বাহিনী। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু ঘটে তার। অভিযোগ ওঠে আটক অবস্থায় নির্যাতনের ফলে মৃত্যু হয়েছে তার। এই মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করে দ্রুত দোষীদের চিহ্নিত করার দাবি জানায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। শেখ হাসিনার মদতপুষ্ট কর্মকর্তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য এই ধরনের হত্যাকাণ্ড চালিয়েছে বলেও দাবি করেন তারা। এ সময় তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রুখতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। হত্যাকাণ্ডের বিরুদ্ধে সর্বদাই আমরা জাগ্রত। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই ধরনের হত্যাকাণ্ড আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে হবে। আমরা বিশ্বাস করতে চাই শেখ হাসিনার মদতপুষ্ট যে সমস্ত কর্মকর্তারা এসছেন বা আছেন তারাই হয়তো দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য এই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। এদিকে প্রশাসন থেকে হাসিনার দোসরদের সরাতে অন্তর্বর্তী সরকারকে 1 মাসের আলটিমেটাম দিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। এই যারা গুলি করেছে এখনো রাস্তায় রাস্তায় তারা ঘুরে বেড়াচ্ছে। সরকারের কাছে আমাদের দাবি, এখনো কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্ন প্রশাসনের জায়গায় বসে আছে। আমরা আপনাদেরকে আর 1 মাস সময় দিচ্ছি। 1 মাসের মধ্যে এদেরকে ঝেঁটিয়ে বিদায় করুন, অন্যথায় এই কালো কোড অল্প নোটিশে হলো যেভাবে এই সমবেত হয়েছে আপনাদেরকেও কিন্তু বিদায় দিতে কুণ্ঠাবোধ করবে না। অবশ্য ওই ঘটনার পর দোষীদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইএসপিআর। সেই সাথে ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। তিতুমীর কলেজকে বিশেষ কোনো সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। বলেন, দাবির মুখে সরকার আর কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না। রোববার পরিকল্পনা কমিশনে একনেকের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। গেল 29 জানুয়ারি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সহ 7 দফা দাবিতে তিতুমীর কলেজের মূল ফটকের সামনে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। পরে দাবি আদায়ের লক্ষ্যে সড়ক অবরোধ করেন তারা। রোববার সকালে 5ম দিনের মতো আমরণ অনশনে আছেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে তিতুমীর কলেজের সামনের 2 পাশের রাস্তা বাঁশ দিয়ে আটকে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে আশপাশের সড়কে দেখা যায় তীব্র যানজট। আজকে 27টা বছর তারা আমাদেরকে এক ধরনের আশ্বস্ত করে আজকে আমাদের একটা চূড়ান্ত রূপে নিয়ে আসছে। আমাদের শিক্ষার্থীরা এখন অনশনে বসেছে, তাদের মধ্যে 2 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা চাই তিতুমীর বিশ্ববিদ্যালয়, কিন্তু তাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাইনি। বিশ্ব ইজতেমার কথা মাথায় রেখে, সাধারণ মুসল্লির কথা মাথায় রেখে আজকে আমরা কর্মসূচি স্থগিত করেছি। পরে পরিকল্পনা কমিশনে একনেকের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন বলেন, দাবির মুখে সরকার আর কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না। তবে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, 7 কলেজের সমন্বয়ে আলাদা একটি বিশ্ববিদ্যালয় গঠনের উদ্দেশ্যে কাজ করছে সরকার। কর্মসূচি যদি দিতেই হয়
সেরকম কর্মসূচি দিতে থাকুক, কিন্তু আমরা মনে করেছি যে এখন যেভাবে যে কমিটি কাজ করছে সেখানে সময় বেঁধে দিয়ে একটা কলেজের ছাত্ররা হঠাৎ করে মানে একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা এটা কোনো যৌক্তিক দাবি না, এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া মানে দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। এদিকে শিক্ষা উপদেষ্টার বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। মোংলা বন্দর হবে আন্তর্জাতিক আঞ্চলিক হাব, জানান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। রোববার পরিকল্পনা কমিশনে একনেক বৈঠক শেষে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, চীনের আগ্রহেই সরকার মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর প্রকল্প হাতে নিয়েছে। জানান, এই প্রকল্প বাস্তবায়নে ৩,৬০০ কোটি টাকা ঋণ দিচ্ছে চীন। একনেক সভায় ১২,৫৩২ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। এর আগে পরিকল্পনা কমিশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভা হয়। এটা রিকমেন্ড করা সেটাই হয়ে যায়। সেই অ্যাপিলে আমি অন্য প্রান্ত থেকে এখন আমি অ্যাপিল করে করুক সেই ব্যাপারে আমি নিজে এখনো কোনো সিদ্ধান্ত আছে বলে আমি জানি না। জুলাই অভ্যুত্থানে আহতদের স্বীকৃতি ক্যাটাগরি অনুযায়ী পুনর্বাসন ও উন্নত চিকিৎসার দাবিতে শ্যামলীতে সড়ক অবরোধ করেছে আহতরা। এখনো নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ তাদের। হাসান মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। সকাল 10টায় হাসপাতাল থেকে বের হয়ে শ্যামলীর রাস্তা অবরোধ করেন পঙ্গু হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি জুলাই গণ অভ্যুত্থানে আহতরা। বন্ধ হয়ে যায় 3 পাশের যান চলাচল। গুলির আঘাতে পায়ে স্টিল পরা অবস্থায় সড়কে বসে পড়েন উন্নত চিকিৎসা আর পুনর্বাসনের দাবিতে। অভিযোগ, অভ্যুত্থানের 6 মাসেও পাননি আর্থিক সহায়তা। উন্নত চিকিৎসার নামে সময়ক্ষেপণের কারণে অনেকেই আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না বলে অভিযোগ তাদের। পুনর্বাসনের জন্য আমরা রাস্তা ব্লক করেছি, সেই জন্য সরকার জানি করে সবাইকে দেখতে আসে, এই কাজগুলো জানি করে। সুচিকিৎসা অনেকের হয় নাই, অনেকের বিদেশে বাড়ি পাঠানোর কথা, তাকে জানি দ্রুতভাবে সবাইকে বিদেশে বাড়িতে পাঠাক। এতটুকু আজকে 6 মাস পার হয়ে গেল, 7 মাস চলতেছে, কেন আমরা রাস্তায় নামতে হবে? আমাদের 6 ইঞ্চি হার নাই, আমাদের বড় বড় কথা হয়, উন্নত চিকিৎসা দেয়, বাইরে পাঠানো হয়, কিছুই করেন এগুলো আমাদের। এখনো আমাদের পুনর্বাসন চাই, আমরা ট্রিটমেন্ট চাই। আমরা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার আসলেও তাদের কোনো স্বীকৃতি দেয়নি সরকার। তাই জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের রাষ্ট্রীয়ভাবে বিশেষ স্বীকৃতির মাধ্যমে আইনি সুরক্ষার দাবি জানান আন্দোলনরতরা। আমাদের যেই সকল সম্মাননা, আমাদের সুচিকিৎসা, আমাদের স্বাস্থ্য কার্ড, আমাদের পুনর্বাসন এবং এই পুনর্বাসন এবং ক্যাটাগরি যে ক্যাটাগরিটা করা হয়েছে এটা অত্যন্ত হাস্যকর। এই হাসপাতাল তো ওই হাসপাতাল, ওই হাসপাতাল তো ওই হাসপাতাল, খালি দৌড়াচ্ছি, এখন পর্যন্ত চিকিৎসা ঠিকভাবে পাচ্ছি না। আর 1 লাখ টাকা করে দিচ্ছে জুলাই ফাউন্ডেশনে। আমি নিজে 8 বার গেছি, 8 বার জুলাই ফাউন্ডেশনে। প্রথম বলে যে আজকে দিচ্ছি, আন্টি ধৈর্য ধরেন, কালকে দিচ্ছি, পরশুদিন দিচ্ছি, 1 সপ্তাহের মধ্যে পাওয়া যাবেন, পরে ফোন দিই কেটে দেয়। ফ্যাসিবাদী কর্মকর্তাদের অপসারণ ও গণহত্যায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। দাবি মানতে সোমবার দুপুর 12টা পর্যন্ত সময় বেঁধে দেন আন্দোলনরত আহতরা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। জুলাই আন্দোলনে গণহত্যার বিচারে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য চুরি পাঠালো ইনকিলাব মঞ্চ। জানালো তার পদত্যাগের দাবি। বিচারিক কার্যক্রম শুরুর জন্য 20 ফেব্রুয়ারি পর্যন্ত আলটিমেটামও দেয় সংগঠনটি। কায়েস রাহাতের রিপোর্ট। জুলাই হত্যাকাণ্ডের বিচারের পরিপূর্ণ রূপরেখা প্রকাশ সহ 4 দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দেয় ইনকিলাব মঞ্চ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয় ঘেরাও করতে গেলে শিক্ষা ভবনের সামনে তাদের আটকে দেয় পুলিশ।
এ সময় বিচারিক কার্যক্রম এখনো শুরু না হওয়ায় ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়। উপদেষ্টাকে উদ্দেশ্য করে পুলিশের মাধ্যমে পাঠানো হয় চুরি। বিচারিক কার্যক্রম শুরু করার জন্য 20 ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন নেতারা। অন্যথায় জুলাই আন্দোলনের শহীদদের পরিবার ও আহতদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। সেই চূড়ান্ত হত্যাকাণ্ডের বিচারের ঘোষণা 20 তারিখের মধ্যে দিতে না পারে 21 ফেব্রুয়ারি শত শত শহীদ পরিবার এবং বুলেটবিদ্ধ আহত ভাইদেরকে নিয়ে আমরা এই ইন্টারিম সুশীল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলনের ঘোষণা করব। এ সময় উপস্থিত সংগঠনটির নেতাকর্মীরা বিগত ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীদের সেফ এক্সিট দেওয়ার অভিযোগ করেন। যারা এর সাথে জড়িত তাদের চিহ্নিত করে বিচারের দাবিও জানান তারা। রক্তের দাগ মুছে যায়নি এখনো, কিন্তু আমাদের ক্ষতগুলো তারা শুকায় ফেলতে চাচ্ছে বিভিন্ন অপকর্মের মাধ্যমে। ক্যান্টনমেন্ট থেকে যেই 626 জনকে সেনাবাহিনী সেফ এক্সিট দিয়েছে, তাহলে অবশ্যই তারা এই আওয়ামী লীগের পুনর্বাসন সর্বপ্রথম তারা করেছে। কিভাবে আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য লোকজন যারা ফ্যাসিবাদের প্রত্যক্ষ সহযোগী এবং ছাত্র জনতার উপর হামলাকারী ছিল, তারা কিভাবে এখনো পাবলিক ফাংশনগুলোতে, এমনকি নেভির এই ধরনের প্রোগ্রাম তাদের ছত্রছায়ায় কিভাবে অংশগ্রহণ করে। এ সময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা আন্দোলন না করে দাবি আদায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন। যাদের অনেক ছোট ছোট বিষয় আছে বা নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, এগুলো নিয়ে সংশ্লিষ্ট জায়গায় কথা বললে কিন্তু হয়। আবার একেবারে একসাথে যে সবাই সবকিছু আদায় করে নেবে, এটাও এটার ভুল ধারণা, যেটার কারণে এটা হচ্ছে। আর সবার মধ্যে একটা ধারণা যে আন্দোলন করলেই কাজ হয়, এটা থেকে আমার মনে হয় আন্দোলনটা বেশি হচ্ছে। এছাড়া পাবলিক প্রোগ্রামে গণহত্যাকারী আওয়ামী লীগের দোসরদের অংশগ্রহণ নিষিদ্ধ করে সরকারি প্রজ্ঞাপন জারির দাবিও তোলে ইনকিলাব মঞ্চ। মাহির সাজিদ, দেশ টিভি, ঢাকা। চলছে প্রাণের বইমেলা। দ্বিতীয় দিনের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, আজ কয়টি বই আসলো মেলা এবং কোন লেখকদের বইয়ে বেশি আগ্রহ আসলে পাঠকদের? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বইমেলার সোহরাওয়ার্দী প্রাঙ্গণে এবং বিকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বইমেলার দ্বিতীয় দিনে জমজমাট হয়ে উঠেছে মেলা এবং পাঠক, লেখক, প্রকাশকদের সমাবেশে জমজমাট হয়ে উঠছে। যা প্রথম দিনে আমরা কিছুটা তুলনামূলক কম দেখেছি এবং গতদিন যেমন আমরা দেখেছিলাম অনেক স্টলেই কিন্তু বইমেলার আয়োজন সম্পন্ন করতে পারেনি, কিংবা তারা তখনও বই গোছাচ্ছিলেন এবং স্টলগুলো সাজাতে ব্যস্ত ছিলেন। কিন্তু আজ আমরা দেখেছি স্টলগুলো, বেশিরভাগ স্টল, যে সকল স্টল সাজানো সম্ভব হবে সেগুলো সাজিয়ে ফেলেছে এবং দ্বিতীয় দিনের মধ্যেই তারা সকল কাজ পরিপূর্ণভাবে সম্পন্ন করেছে। এছাড়াও কিছু কিছু স্টল যারা এখনো বই গোছাতে পারেনি তারাও কিন্তু স্টল গোছাচ্ছে, তবে এর সংখ্যা খুবই কম। তবে দ্বিতীয় দিন উপলক্ষে যেই জমজমাট বা ভিড় আমরা দেখছি তা গতদিন কিন্তু আমরা লক্ষ্য করিনি। এছাড়া আজকের পাওয়া তথ্য মতে বইমেলায় প্রকাশিত হয়েছে 13টি নতুন বই এবং সেই সাথে কিন্তু জিয়া স্মৃতি পাঠাগার সহ বিভিন্ন নতুন নতুন স্টল আজকে উদ্বোধন করেছে এবং বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীরাও এসেছেন স্টল উদ্বোধন করতে। সেই সাথে আমরা একটু দেখাতে চাই যে বইমেলার সার্বিক যে অবস্থা, সেই সার্বিক অবস্থায় যে এখানে আজকে সন্ধ্যার নাগাদ বা সন্ধ্যার পরপরই অনেকেই এসেছেন এবং পাঠকরা জড়ো হয়েছেন বই কিনতে এবং বই দেখতে এবং সেই সাথে বই কেনা পাশাপাশি বই দেখা আনন্দ পাঠকরা আমাদেরকে জানিয়েছেন। এবং আপনারা দেখছেন যে বই প্রেমীরা বই দেখছেন এবং সেই সাথে যারা গতদিনও বই স্টল গুছিয়ে উঠতে পারেনি তারা স্টল গুছাচ্ছেন। আমরা এই মুহূর্তে আছি বাতিঘরের স্টলে, যেখানে অনেক পাঠকরা অপেক্ষা করছেন এবং অনেক পাঠকরা এখানে পরিবার সহ আসছেন, অনেকে বন্ধু নিয়ে আসছেন এবং সেই সাথে আমরা দেখছি যে এই স্টলে প্রচুর ভিড় এবং প্রচুর মানুষ এসেছেন, পাঠকরা, বই প্রেমীরা জড়ো হয়েছেন বই কিনতে। এবং সেই সাথে আপনারা আগেই জানেন যে বাতিঘর একটি জনপ্রিয় বইপ্রেমীদের জায়গা, সেই সুবাদেই কিন্তু তারা এসেছেন এবং এখানে জড়ো হয়েছেন। সেই সাথে আমরা কথা বলতে চাই যে একজন বইপ্রেমী যিনি এসেছেন, যে কেমন লাগছে বইমেলায় এসে, এবার কেমন দেখছেন? আজ এবারকার বইমেলাটা বেশ গোছানো, আমার মনে হয় আগেবার ছিল না, গোছানো। নতুনত্ব কি দেখছেন? নতুনত্ব এখানে বিভিন্ন রকম বই পাচ্ছি, এবার বইয়ের ভ্যারাইটিটা অনেক বেশি পাচ্ছি, সব রকমের, সব ধর্মের, সব রকমের, এটাকে বলে প্রত্যেকটা বিষয় নিয়ে বই পাওয়া যাচ্ছে, অনেক বিষয় নিয়ে আর কি। আগে যেমন এই জিনিসটা ছিল না, এর আগে যতবার আসছি আর কি। আপনার কি আরো আসার পরিকল্পনা আছে? আজকে তো প্রথমবার একটা ঘুরতে চলে আসলাম, হয়তো আবার নেক্সট আরো আসার ইচ্ছা আছে।
শুনছিলেন একজন বইপ্রেমী পাঠক এসেছেন, বইয়ের বৈচিত্র্যতা দেখেছেন এবং সেই সাথে জানাচ্ছেন যে আগে এত বৈচিত্র্যময় না দেখলেও এখন তারা বৈচিত্র্য দেখছেন। এবং সেই সাথে আপনাদেরকে জানাতে চাই যে এই বইমেলা চলবে আগামী এই ফেব্রুয়ারি মাস জুড়ে এবং শুক্র শনিবার শিশু চত্বরে শিশু প্রহর থাকবে। তো এই ছিল বইমেলা প্রাঙ্গণ থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করেন তাবলিগের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের আহমেদ। দেশ ও বিশ্ব মুসলিমের শান্তি ও কল্যাণ কামনায় দোয়া করেন তিনি। আমিন আমিন ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আলিমুজ্জামান সাফওয়ানকে সঙ্গে নিয়ে এম এ আজিমের রিপোর্ট। লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির এ ডাক সৃষ্টিকর্তার আনুগত্য স্বীকার, দেশ ও জাতির মঙ্গল কামনা ও ক্ষমা প্রার্থনার। শুরাই নেজাম অনুসারী মাওলানা জুবায়ের আহমেদের সঙ্গে দুহাত তুলে আল্লাহকে ডেকেছেন বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশগ্রহণকারীরা। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর আকাশ বাতাস। দুচোখের পানি ফেলে স্রষ্টার কাছে পাপমোচনের আকুতির সঙ্গে সব মানুষের হেদায়েত কামনা, সুখ শান্তি উন্নতি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয় মোনাজাতে। আখিরাতের শান্তির জন্য সমস্ত মানুষ কি করে জাহান্নাম থেকে জান্নাতে যাইতে পারে, ভালো কাজ করতে পারে, খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে, মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি করতে পারে, এটা আমাদের উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুকর যে আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে এই বাংলাদেশের মাধ্যমে বৃহত্তম ইজতেমা করার জন্য তৌফিক দান করেছেন। আল্লাহ শুকরিয়া। আমরা এই মোনাজাতের উদ্দেশ্য হলো দেশ যেন ভালো থাকে, আমরা সবাই যেন ভালো থাকি এবং আমরা মুসলমানরা যেন এক হয়ে চলতে পারি, আখিরাতের জন্য আমরা শান্তির কথা বলতে পারি, আমাদের দেশের কথা। আমরা এই জন্য আসছিলাম আর কি। তুরাগ তীরে 3 দিনের ইজতেমায় বিশ্বের নামকরা মুরব্বীদের বয়ানে দ্বীনি শিক্ষা গ্রহণ করেছেন তাবলিগ অনুসারীরা, আর তা মানব জাতির মাঝে ছড়িয়ে দিতে এখান থেকেই নেমে পড়বেন অনেকে। আমি আজমাইনের মতন আমরা সবাই যদি চলতে পারি, ওইভাবে জানি আমাদের আমল আখলাত হয় এবং আমাদের যাতে নবীর সুন্নাত তরিকা চলতে পারি, এটাই আমাদের শিক্ষা দিচ্ছে এখানে। আমি এখান থেকে শিক্ষা নিলাম যে একটা মুসলমান ভাই, কালিমা হারা মুসলমান ভাই, তাকে কিভাবে কালিমার দাওয়াত দেওয়া যায়। সোমবার বাদ মাগরিব আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। নফসের দাসত্ব ছেড়ে আল্লাহর দাসত্বে ফেরাতে টঙ্গীর এ তুরাগ তীরে প্রতি বছর বিশ্ব ইজতেমার আয়োজন। মসজিদের ছায়াতলে ডেকে কোরআনের আলোয় মানুষের জীবন গড়ে তোলাই যার একান্ত উদ্দেশ্য। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম 19 টাকা বাড়ানো হয়েছে। এতে 12 কেজি প্রতি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 1478 টাকা। জানুয়ারিতে যা ছিল 1459 টাকা। এছাড়া প্রতি লিটার অটো গ্যাসের দাম 89 পয়সা বাড়িয়ে 67 টাকা 74 পয়সা নির্ধারণ করা হয়। রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে দাম বাড়ানোর নতুন ঘোষণা দেওয়া হয়, যা সন্ধ্যা থেকে কার্যকর হবে। বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারের গ্যাসের দাম বিবেচনায় ফেব্রুয়ারি মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটো গ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হলো।